আফটারনুন স্টুডেন্ট, কেমন আছেন আপনারা? আজকের আলোচনার বিষয় হলো এলটিএম এর গুরুত্ব। এলটিএম এর গুরুত্বর অনেকগুলো পয়েন্ট আছে, আমি পরপর বলছি সেইগুলো। 1 নম্বর, শিক্ষকের শিক্ষণ প্রক্রিয়াকে এলটিএম অধিকতর কার্যকরীভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। 2 নম্বর, শিক্ষার্থীদের শিক্ষণ উদ্দেশ্য পূরণে সাহায্য করে। 3 নম্বর, শিক্ষার্থীদের ক্লাসরুমে সক্রিয় হতে সাহায্য করে। 4 নম্বর, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার ধারণা স্পষ্ট হয়। 5, পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে শিক্ষার্থীর অর্থপূর্ণ ও সম্যক পরিচয় ঘটে। 6, শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয়ে বোধগম্যতার অভাব হলে এলটিএম তা থেকে শিক্ষার্থীকে মুক্ত করে। 7, এলটিএম ব্যবহারে শিক্ষণীয় বিষয়বস্তুকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে অর্থপূর্ণ সংযোগ গড়ে ওঠে। 8, শিক্ষার্থীর আগ্রহ ও মনোযোগ বিস্তারের কাজে এলটিএম সাহায্য করে। 9, এলটিএম ব্যবহারে শিক্ষার্থীর জ্ঞানের স্থায়ীকরণ ঘটে। 10, এলটিএম ব্যবহারে শিক্ষণ পদ্ধতিতে বৈচিত্র্য আসে, শিক্ষার্থীদের একঘেয়েমি ভাব দূরীভূত হয়। 11, শিক্ষার্থীদের মধ্যে এলটিএম তৈরির আগ্রহ বাড়ে। নেক্সট টপিক, এলটিএম প্রস্তুত ও নির্বাচনের নীতি। এলটিএম তৈরিতে পরিবেশের ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করা হবে। নেক্সট, অতি অল্প ব্যয়ে সংগৃহীত জিনিসপত্র দিয়ে টিএলএম তৈরি করতে হবে। 3, শিক্ষার্থীদের বয়স ও মান অনুযায়ী এলটিএম নির্বাচন করতে হবে। 4, শিক্ষণীয় বিষয়ের সঙ্গে এলটিএম সম্পর্কিত হবে। 5, এলটিএম শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় হবে, কিন্তু অতিরিক্ত চাকচিক্য যাতে এলটিএম এর উদ্দেশ্যকে নষ্ট না করে তার দিকে নজর দিতে হবে। 7, এলটিএম যথাসম্ভব নিখুঁত ও শিক্ষার্থীদের উৎসাহবর্ধক হতে হবে। এলটিএম হিসেবে আমরা অনেক কিছু ব্যবহার করি, তার মধ্যে চার্ট একটি উল্লেখযোগ্য। চার্ট কাকে বলে? কোনো একটি পাঠ্যাংশের মূল বক্তব্য বা ধারণার বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক যখন নকশা ও ছবির মাধ্যমে একত্রে ব্যবহার করে সুবিন্যস্ত ও যুক্তিপূর্ণভাবে প্রকাশ করা হয় তখন তাকে চার্ট বলে। চার্টের বৈশিষ্ট্য: চার্ট হলো একটি দ্বিমাত্রিক দৃষ্টিকার্য প্রদীপন। 2, বিষয়বস্তুর মূল বক্তব্যকে সংক্ষিপ্তকারে প্রকাশ করে। 3, প্রত্যেকটি চার্ট কী বিষয়ের উপর তা জানার জন্য প্রত্যেকটি চার্টের একটি নামকরণ থাকবে। নেক্সট, চার্ট সহজে তৈরি ও ব্যবহার করা যায়। নেক্সট, চার্ট শিক্ষণে বৈচিত্র্য আনতে সাহায্য করে। নেক্সট, পাঠদানকালে শিক্ষকের অধিক বক্তব্য পরিবেশনের প্রয়োজন হয় না। নেক্সট, বিষয়ের বিমূর্ত ধারণাকে স্পষ্ট করে। এবার দেখব চার্টের প্রকারভেদ। চার্ট কত প্রকার হতে পারে? 1 নম্বর রয়েছে তালিকা চার্ট। 2, শাখামূলক চার্ট। 3, ধারাবাহিক চার্ট। 4, চিত্রযুক্ত চার্ট। 5, বৃত্তীয় চার্ট। এবার আমরা দেখব তালিকা চার্ট কী জিনিস। তালিকা আকারে নানা স্তম্ভে তথ্য সাজিয়ে এই চার্ট তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, ক্লাস 5-এ আমাদের পরিবেশ বিষয়ের পাঠ একক পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতির জন্য উত্তরবঙ্গের জেলাগুলির নাম ও সদর শহরের নাম সমন্বিত তালিকা ব্যবহার করতে পারেন। 2, শাখামূলক চার্ট। এই চার্টে কোনো বিষয়ের সমগ্র তথ্যকে সংক্ষিপ্তকারে একটি গাছের শাখা প্রশাখার মতো সাজিয়ে শিক্ষার্থীদের সামনে পরিবেশিত করা হয়। উদাহরণস্বরূপ, ক্লাস 3-তে ইভিএস বিষয়ে পাঠ একক পরিবার এর অন্তর্গত
পাঠ উপএকক পরিবারের শাখা প্রশাখা ও নিকট আত্মীয় শিক্ষণকালে বংশতালিকা তৈরি করতে শাখামূলক তালিকা ব্যবহার করতে পারেন। এরপর ধারাবাহিক চার্ট। যদি কোনো ঘটনা পরপর এগিয়ে চলে, অর্থাৎ গতিশীল ঘটনা প্রবাহের পরিবেশন যে চার্টের মাধ্যমে হয় তাকে ধারাবাহিক চার্ট বলে। উদাহরণস্বরূপ, ক্লাস 4-এর ইভিএস বিষয়ে একক আমাদের আকাশ, উপএকক দিন রাত অংশের দিনরাত্রির বিভিন্ন সময়ে ছায়ার দৈর্ঘ্য কীভাবে বাড়ে কমে তা ধারাবাহিকভাবে চার্টের মাধ্যমে দেখানো হয়। 5. চিত্রযুক্ত চার্ট। শিক্ষণীয় বিষয়বস্তু যখন মূলত ছবির সাহায্যে দেখানো হয় তখন তাকে চিত্রযুক্ত চার্ট বলে। যেমন ক্লাস 5-এ ইভিএস বিষয়ে পাঠ একক পরিবেশ ও উৎপাদনের অন্তর্ভুক্ত, উপএকক তরাই অঞ্চলের কৃষি, বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষির পঠন পাঠনকালে শিক্ষক চিত্রযুক্ত চার্ট ব্যবহার করতে পারেন। 5. বৃত্তীয় চার্ট। বৃত্তের অভ্যন্তর ক্ষেত্রকে ব্যাসার্ধ দিয়ে কতগুলি ছোট বড় অংশে ভাগ করে প্রতিটি ভাগে কোনো বস্তুর পরিমাণগত বৈসাদৃশ্য দেখা হয়। উদাহরণস্বরূপ, ক্লাস 4-এর ইভিএস বিষয়ে একক আবহাওয়া ও বাসস্থান, উপএকক বাতাসের মধ্যে এত কিছু অংশের উপর শিক্ষণকালে বৃত্তীয় চার্টের মাধ্যমে বাতাসে উপস্থিতি বিভিন্ন গ্যাসের পরিমাণগত পার্থক্য দেখানো হয়েছে। এবারে আমরা দেখব চার্টের সার্থক ব্যবহারের নীতি। শিক্ষণের নির্দেশনামূলক উদ্দেশ্যের সঙ্গে মানানসই হবে। 2. শ্রেণী শিক্ষণে যথাযথ সময়ে চার্ট প্রদর্শন করা প্রয়োজন। 3. চার্টে ব্যবহৃত ছবি বা লিখিত তথ্য স্পষ্ট ও বড় বড় হরফে লিখিত হবে। 4. চার্টের বক্তব্য একটি নির্দিষ্ট বিষয় উপস্থাপিত করা হবে। 5. চার্টের বিষয়বস্তুর সঙ্গে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কোনো বিষয় থাকবে না। 6. শিক্ষক শিক্ষিকা নিজে বা শিক্ষার্থীদের সাহায্য নিয়ে চার্ট তৈরি করতে পারলে ভালো হয়। এরপর আমরা যে অংশটা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো মডেল। টিএলএম হিসাবে মডেল খুব বিশেষ পরিচিত। শিক্ষণ কাজে ব্যবহৃত কোনো প্রকৃত বস্তুর ত্রিমাত্রিক প্রতিছবিকে মডেল বলে। শিক্ষণ কাজে ব্যবহৃত কোনো প্রকৃত বস্তুর ত্রিমাত্রিক প্রতিচ্ছবিকে মডেল বলে। শ্রেণী শিক্ষণে এলটিএম হিসেবে মডেল ব্যবহারের কারণ: বাস্তব মূল বস্তু যখন তার স্বাভাবিক পরিবেশগত অবস্থান থেকে শ্রেণীকক্ষে তুলে আনা সম্ভব নয়, অথচ শ্রেণী শিক্ষণে উক্ত বস্তুটি সম্পর্কে ধারণা গঠন জরুরি হয়ে পড়ে, তখন এলটিএম হিসেবে মডেলের ব্যবহার করা হয়। যেমন অতীতের কোনো প্রাণী বা উদ্ভিদ বা অন্য কিছু বর্তমানে নেই, তার ধারণা গঠনে শ্রেণী শিক্ষণের কাজে মডেলের সাহায্য নেওয়া হয়। এছাড়াও আমরা দেখি কোনো বিদ্যুৎ কেন্দ্র বা কৃষি খামারের মডেল তৈরি করা যায়। এবার দেখব মডেলের প্রকারভেদ। মডেল কত প্রকার? 1 নম্বর সরলীকৃত মডেল, 2 সঠিক পরিমাপের মডেল, 3 প্রচ্ছদ মডেল, 4 সক্রিয় মডেল, 5 প্রতিরূপ মডেল। সরলীকৃত মডেল। সরলীকৃত মডেল কী জিনিস? একটি মডেল তৈরিতে বস্তুর নিখুঁত প্রতিচ্ছবি তৈরি করা হয় না, শুধুমাত্র বহিরাকৃতির বৈশিষ্ট্য প্রাধান্য লাভ করে। যেমন ডাইনোসরের মডেল। তারপরে দেখব সঠিক পরিমাপের মডেল কী জিনিস। নির্দিষ্ট স্কেল অনুযায়ী নিখুঁতভাবে যখন মডেল তৈরি হয় তখন তাকে সঠিক পরিমাপের মডেল বলে। যেমন পরিবেশবিদ্যার পড়ার সময় কোনো প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্যপূর্ণ আকৃতি প্রদানের কাজে স্কেল মডেল তৈরির নীতি অনুসরণ করা হয়। এরপরে দেখব প্রচ্ছদ মডেল।
যখন কোনো বস্তুর অভ্যন্তরীণ গঠনকে মূর্ত করার জন্য এই ধরনের মডেল ব্যবহার করা হয়, যেমন মূল, কাণ্ড, পাতার অভ্যন্তরীণ গঠন বোঝানোর জন্য এই মডেল কাজে লাগে। আবার হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের মডেল ব্যবহার করা হয়। এরপর দেখব সক্রিয় মডেল। খুব বড় বা ছোট কোনো যন্ত্র কীভাবে কাজ করে তার ধারণা গঠনের জন্য এই ধরনের মডেল ব্যবহার হয়। যেমন বৃদ্ধি পরিমাপক যন্ত্রের কার্যকারিতা প্রদর্শন করার জন্য এই ধরনের সক্রিয় মডেলের সাহায্য নেওয়া হয়। এরপরে দেখব প্রতিরূপ মডেল। এই মডেল অনেকটা বাস্তবধর্মী। জটিল ও দামি যন্ত্রকে শিক্ষার্থীর শিখনের জন্য সরল করে দেখানো হয়। শিক্ষার্থী এই যন্ত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশকে বড় করে এককভাবে আলাদা আলাদা করে দেখার সুযোগ পায়। যেমন অণুবীক্ষণ যন্ত্রের প্রতিরূপ মডেল ব্যবহার করে শিক্ষার্থীদের অণুবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী সরলভাবে ব্যাখ্যা করা যায়। এবার আমরা দেখব মডেল তৈরির নীতি। মডেল তৈরির নীতির 1 নম্বর পয়েন্ট, স্বল্প ব্যয়ে স্বল্প আয়াসে পাওয়া যায় এই রকম পরিবেশগত উপাদান দিয়ে মডেল তৈরি করা হয়। 2, মডেলটি যাতে যথেষ্ট মজবুত হয়, সেটিকে যাতে সহজে নাড়াচাড়া করা যায় সেই দিকে লক্ষ্য দিতে হবে। 3, শিক্ষণীয় বিষয়ের সঙ্গে মডেলটি সঙ্গতিপূর্ণ হবে। 4, প্রকৃত বস্তুর সঙ্গে মডেল যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হবে। এবার আমরা দেখব মডেলের শিক্ষাগত মূল্য। মডেল ত্রিমাত্রিক হওয়ায় এর শিক্ষাগত তাৎপর্য অনেক বেশি, কারণ শিক্ষার্থীর ধারণাগত দ্রুত সম্পন্ন হয়। 2, মডেলের ব্যবহার করে কোনো অঙ্গের জটিল গঠন ও কার্যপ্রণালীকে সহজে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা যায়। 3, শিখনে মডেল ব্যবহারে শিক্ষার্থীর একাধিক জ্ঞানেন্দ্রিয় ব্যবহারের সুযোগ থাকে বলে শিখন স্থায়ী হয়। 4, ক্লাসরুমে বিষয় শিখনের সময় শিক্ষককে অনেক কম কথা বলতে হয়। 5, শিক্ষার্থীর কৌতূহল ও আগ্রহ বৃদ্ধিতে সাহায্য করে। আজকে এই পর্যন্ত। ভালো করে ভয়েসটা শুনে নিন, বিষয়বস্তুটা পড়েন, তারপরে নির্দিষ্ট সময়ে প্রশ্ন করবেন।